আমরা যেমনটি আলোচনা করেছিলাম, কোনো একটি অঞ্চলের রাষ্ট্রগুলি নিজেদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক উন্নতির জন্য যখন জোট বাঁধে তখন তাকে বলা হবে আঞ্চলিক সংগঠন। আমরা আগের দুটি পাঠ ধরে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা সার্ক সম্পর্কে আলোচনা করব। এই সার্ক বিষয়টা অনেকটাই বড়, সেই জন্য আমরা এই সার্কটাকে দুটি অংশে বা দুটি পার্টে বিভক্ত করে আলোচনা করব। আজকে আমাদের পার্ট নম্বর 3, দ্বিতীয় অধ্যায়ে মুখ্য আঞ্চলিক সংগঠন বা সংস্থা সমূহ রয়েছে। ক্লাস 12, 4th সেমিস্টার। তাহলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক, ইংরেজিতে বলে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা SAARC, সার্ক। এটা সম্পর্কে আমরা আজ আলোচনা করব। এই সার্কের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের কি কি বিষয়ে আলোচনা করতে হবে বা কি কি পয়েন্ট আমরা সার্ক সম্পর্কে আলোচনা ক্ষেত্রে ব্যবহার করব, সেই বিষয়গুলো আগে একটু ছোট্ট করে জানা দরকার। আমরা সার্কের প্রথমে ভূমিকা, সার্ক গঠনের ইতিহাস বা প্রেক্ষাপট একটু আলোচনা করব। তারপরে সার্কের সদস্য রাষ্ট্রসমূহ, সার্কের অবজারভার স্টেট বা পর্যবেক্ষণমূলক যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সার্কের সম্মেলন ছোট্ট করে, সার্কের উদ্দেশ্য, লক্ষ্য, সার্কের নীতি, সার্কের ভূমিকা বা কার্যাবলী কি কি রয়েছে সেইগুলো, সার্কের সাংগঠনিক কাঠামো এবং সার্কের সাফল্য ও ব্যর্থতা, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের আছে সার্ক সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পরে অনেক পরাধীন রাষ্ট্র স্বাধীন হতে থাকে বা অনেক রাষ্ট্র ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত হতে থাকে। এই পরিস্থিতিতে আফ্রিকা, লাতিন আমেরিকার যে সমস্ত দেশগুলো রয়েছে এবং ইউরোপের অনেক দেশে আস্তে আস্তে করে আঞ্চলিক সংগঠন গড়ে উঠতে শুরু করেছে। সেই দিকে লক্ষ্য রেখে দক্ষিণ এশিয়ার দেশগুলো কেন আর বাকি থাকে, তারাও নিজেদের অঞ্চলে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেই সমস্ত রাষ্ট্রকে নিয়ে একটা আঞ্চলিক সংগঠন গড়ে তোলার প্রয়াস শুরু করে, যেটার নাম আমরা জানলাম সার্ক। 1980 সালের বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি দক্ষিণ এশিয়ার যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেই সমস্ত রাষ্ট্রনেতাদের কাছে শান্তি, সমৃদ্ধি এবং সুস্থিতির জন্য আঞ্চলিক সংগঠনের যে একটা গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটাকে বোঝানোর চেষ্টা করেন। জিয়াউর রহমানের এই প্রস্তাব দক্ষিণ এশিয়ার দেশগুলি যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, এই সমস্ত রাষ্ট্রগুলো স্বীকার করে এবং তারা আলোচনা করতে একটা প্রস্তুত হয়। এরই পরিপ্রেক্ষিতে 1981 খ্রিস্টাব্দে ওই যে 7টি রাষ্ট্রের নাম আমরা জানলাম তার সচিবগণ কলম্বোতে মিলিত হন। তারপরে নতুন দিল্লিতে জোট নিরপেক্ষ আন্দোলনের যে সম্মেলন হয়েছিল, ওই সম্মেলনে ওই সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রনেতাগণ মিলিত হন ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের একটা ঘোষণাপত্র তারা প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে 1985 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর সার্কের আত্মপ্রকাশ হয় বা সার্ক গঠন করা হয়। এইভাবে তোমরা সার্কের ভূমিকাটা দেবে। অনেকটাই আলোচনা করা হলো, যতটা মনে থাকবে ততটাই কিন্তু পরীক্ষার খাতায় ব্যবহার করবে। এরপরে আমরা আসি সার্ক গঠনের যে
পিছনে ইতিহাস বা প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট সম্পর্কে। 1970 এবং 1980 দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক সংগঠন তৈরি করার একটা প্রবণতা বা প্রয়াস দেখা দেয়। সেই পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার দেশগুলি নিজেদের মধ্যে সহযোগিতা করার জন্য আঞ্চলিক সংগঠন গড়ে তোলার একটা চিন্তাভাবনা শুরু করে। তাই আনুষ্ঠানিকভাবে 1985 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর সার্কের আত্মপ্রকাশ ঘটে, যেটা আমরা আলোচনা করলাম। কিন্তু এই সার্ক গঠনের পেছনে যে সমস্ত ইতিহাস বা সার্ক গঠন হবে তার পিছনে যে প্রেক্ষাপট যেগুলো রয়েছে সেগুলো আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে আলোচনা করছি। প্রথম যে পয়েন্টটা রয়েছে, রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতার ভাবনা। সার্ক যে অঞ্চলটাতে গড়ে উঠেছিল সেই অঞ্চলের রাষ্ট্রগুলি স্বাধীনতা লাভ করার পরে তাদের আর্থিক অবস্থা কিন্তু শোচনীয় অবস্থায় চলে যায় এবং তাদের মধ্যে একটা পরাধীনতার যে ভয়, সে ভয়টা তাদের মধ্যে কাজ করেছিল এবং এই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে সাংস্কৃতিক যে পরিবেশ, সে পরিবেশটা একই রকম ছিল। এই কারণেই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একটা সহযোগিতার পরিবেশ তৈরি করার জন্য সার্ক গঠন করার চিন্তাভাবনা শুরু হয়। আমরা সকলেই জানি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এটা কিন্তু একটাই রাষ্ট্র বা দেশ ছিল। পরবর্তীকালে ভেদাভেদের কারণে পাকিস্তান এবং বাংলাদেশ বিভক্ত হয়ে পড়ে। তাহলে সেই অঞ্চলের মানুষজনের প্রকৃতি বা তাদের সংস্কৃতিটা একই রকম হওয়ার কথা, সেই জন্যই একটা পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করে। তারই ফলস্বরূপ এই সার্ক। এটা গেল প্রথম প্রেক্ষাপট। দ্বিতীয় যে প্রেক্ষাপটটা রয়েছে, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি। 1970-1980 দশকের সময়কালে যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মানে বাংলাদেশ তো আগে পাকিস্তানের অধীনস্থ ছিল। পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে নিজেকে মুক্ত করলো এবং ভারতবর্ষ ও পাকিস্তানে যে সরকার ছিল সেই সরকার ক্ষমতাটা হারালো। এর পেছনে যে বহিঃশক্তি বা বিদেশি রাষ্ট্র কাজ করেছিল সেটা কিন্তু সবাই বুঝতে পেরেছিল বা জানতে পেরেছিল। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে জোট গঠনের একটা প্রবণতা শুরু হয়। এই চিন্তাভাবনা থেকেও সার্ক গঠন হয়েছে বলে অনেকে মনে করেন। পরে যে 3 নম্বর প্রেক্ষাপটটা রয়েছে বা ইতিহাসটা রয়েছে সার্ক গঠনের, সেটা হচ্ছে কি ইন্দিরা গান্ধীর উদ্যোগ। 1983 সালে ভারতে জোট নিরপেক্ষ আন্দোলনের একটা সম্মেলন বসে। এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলি যাতে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়ে ওঠে তার জন্য ওই দেশগুলিকে সহযোগিতার আহ্বান করা হয় এই সম্মেলনের মধ্য দিয়ে। সম্মেলনটা কি? জোট নিরপেক্ষ আন্দোলন, যেটা কিন্তু নতুন দিল্লিতে হয়েছিল। তাহলে এটাও কিন্তু একটা প্রয়াস সার্ক গঠনের ক্ষেত্রে। চতুর্থ নম্বর যে প্রয়াসটা সার্ক গঠনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি অন্যান্য আঞ্চলিক সংগঠনের অনুপ্রেরণা। আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, এই সমস্ত আঞ্চলিক সংগঠনের ক্রমবর্ধমান সাফল্য দেখে ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই সমস্ত রাষ্ট্রগুলো অনুভব করলো যে তাদের মধ্যে একটা সহযোগিতার বাতাবরণ তৈরি করার প্রয়োজন রয়েছে। তাই তারা বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে 1985 খ্রিস্টাব্দে সার্ক গঠন করে। এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ঢাকাতে বাংলাদেশের তদানীন্তন যে রাষ্ট্রপতি ছিলেন এরশাদ, তার সভাপতিত্বে সার্ক প্রতিষ্ঠিত হয় এবং সার্কের সচিবালয় ও সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে তৈরি হবে বলে একটা সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হয়। তাহলে সার্ক 1985 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকাতে
এবং তার সদর দপ্তর বা সচিবালয় নেপালের কাঠমান্ডুতে তৈরি হয়। এইভাবে তোমার সার্কের গঠনের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটটা আলোচনা হলো। এরপরে সার্কের সদস্য রাষ্ট্রসমূহ এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, তবুও একবার বিষয়টাকে দেখে নেওয়া যাক। সার্ক যখন গঠিত হয় তখন সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 7, কিন্তু বর্তমানে সদস্য রাষ্ট্রের সংখ্যা 8। অষ্টম সদস্য হিসাবে আফগানিস্তান 2007 সালে সার্কে যোগদান করে। আফগানিস্তানকে যে সার্কের সদস্যপদ দেওয়া হবে সেই বিষয়ে ঢাকা শীর্ষ সম্মেলনে একটা প্রস্তাব গ্রহণ করা হয়, কিন্তু 2007 সালে সার্কের যে 14তম সম্মেলন হয়েছিল নতুন দিল্লিতে, সেই নতুন দিল্লিতে আফগানিস্তানকে সার্কের সদস্যপদ দেওয়া হয়। তাহলে বর্তমানে সার্কের সদস্য পদের সংখ্যা 8। তাহলে সার্কের সদস্যপদ রয়েছে যে সমস্ত রাষ্ট্রের, সেগুলো হচ্ছে তোমার ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। কিন্তু এই সার্কের সমস্ত বিষয়গুলোকে দেখাশোনা করার জন্য কিছু অবজারভার স্টেট বা পর্যবেক্ষণমূলক রাষ্ট্র রয়েছে। সেই রাষ্ট্রের সংখ্যা 9টি, মানে 9টি অবজারভার স্টেট রয়েছে সার্ককে দেখাশোনা করার জন্য। সেই রাষ্ট্রগুলো কি কি? চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, অস্ট্রেলিয়া, মরিশাস, মায়ানমার, ইউরোপীয় ইউনিয়ন। এই সমস্ত রাষ্ট্রগুলো সার্কের অবজারভার স্টেট। তবে উল্লেখযোগ্য বিষয় যে সার্কের সদস্যপদ হতে চেয়ে মায়ানমার এবং চীন অনেকবার আবেদন করেছে, বা তারা সার্কের সদস্য হতে চায় এই নিয়ে ইচ্ছা ব্যক্ত করেছে, কিন্তু ভারত মায়ানমারকে সার্কের সদস্যপদ দিতে ইচ্ছুক চীনকে কোনোভাবেই সেই প্রস্তাব দেয়নি। কারণ আমরা সকলেই জানি ভারত এবং চীনের সঙ্গে কেমন সম্পর্ক রয়েছে। এরপর আমরা আসি সার্কের যে সম্মেলন, সেই সম্মেলন সম্পর্কে আলোচনা। সার্কের অনেকগুলো সম্মেলন হয়েছিল, মানে 1985 সাল থেকে আজ পর্যন্ত সার্কের প্রায় 18টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে দ্বিতীয়, অষ্টম, চতুর্দশ যে সম্মেলন, সেই সম্মেলনগুলো ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। তবে পাকিস্তানের ইসলামাবাদে 19তম সম্মেলন হওয়ার কথা ছিল। সেটা সাল কত? 2016 সাল। কিন্তু ওই সালে ভারতে উরি সন্ত্রাসবাদী হামলা হওয়ার জন্য ভারত ইসলামাবাদের 19তম সার্ক সম্মেলনে যোগদান করেনি। কারণ ভারত মনে করেছে উরি হামলাতে পাকিস্তানের যোগ রয়েছে। এই কারণ দেখিয়ে ভারত ইসলামাবাদের 19তম সম্মেলনে যোগদান করেনি। ভারত যেহেতু যোগদান করেনি, সেই জন্য সার্কের যে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো আছে তারাও আর সার্কের সম্মেলনে যোগদান করেনি। মানে সেটাই 19 নম্বর সম্মেলনটাই এখনো পর্যন্ত শেষ সম্মেলন। তারপর 2022 সালে 20তম সার্কের সম্মেলন হবে এরকম একটি আলোচনা চলেছিল, কিন্তু সেই সম্মেলন এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এইভাবে সার্কের সম্মেলনের যে একটা ছোট্ট ইতিহাস আলোচনা হলো। এখান থেকে কিন্তু কোনো রকম কোনো লং কোশ্চেন হবে না। হয়তো বলতে পারে যে সার্কের অষ্টম সম্মেলন, সার্কের 19তম সম্মেলন কোথায় হয়েছিল, তার বিষয়বস্তু কি ছিল। তবে এখানে যে ইম্পর্টেন্ট যে সার্ক সম্মেলন সেটা হচ্ছে 19তম সার্ক সম্মেলন, যেটাতে ভারত যোগদান করেনি উরি হামলার জন্য। এইভাবে কিন্তু ছোট ছোট 2 নম্বরের জন্য হতে পারে। এরপরে সার্কের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব। সার্কের উদ্দেশ্য 8টি রয়েছে। সার্কের যে সনদ রয়েছে সেই সনদের 1 নম্বর ধারাতে সার্কের 8টি উদ্দেশ্যের কথা বর্ণনা করা হয়েছে। এখানে সার্কের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো ছোট ছোট আকারে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। প্রথম যে সার্কের উদ্দেশ্যটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। কারণ তারা পরাধীনতার শৃঙ্খলে এতদিন ছিল, তাদের
জীবনযাত্রার মান উন্নত করার প্রয়োজন রয়েছে। এটা একটা সার্কের উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর উদ্দেশ্যটা হচ্ছে এই অঞ্চলে আর্থিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা বিকাশ ঘটানো দরকার। যে বিকাশটা এতদিন পর্যন্ত তাদের মধ্যে হয়নি, সেই বিকাশ ঘটাতে হবে। 3 নম্বর সার্কের উদ্দেশ্য, এই যে সার্কের দেশগুলো আছে, এই সার্কের দেশগুলোর পারস্পরিক নির্ভরশীলতা বাড়াতে হবে বা যৌথ নির্ভরশীলতা আনতে হবে। তাহলেই আন্তর্জাতিক স্তরে তারা অনেকটাই বিকশিত হবে। মানে রাষ্ট্রগুলির সঙ্গে যৌথ, এককভাবে না গিয়ে মিলিতভাবে জয়েন্ট একটা প্রয়াস চালাতে হবে। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সদস্য রাষ্ট্রগুলিকে সহযোগিতা, বিকাশ এবং যে বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানের একটা পরিবেশ গড়ে তুলতে হবে। সমস্যা হয়েছে, সেই সমস্যার কোনো সমাধান নেই, এই ব্যাপারটা না। তাদের মধ্যে একটা সমস্যা যে হয়েছে তার সমাধানের পরিবেশ একটা গড়ে তুলতে হবে, যাতে তাদের মধ্যে একটা সহযোগিতা বন্ধন তৈরি হয়। 5 নম্বরে যেটা রয়েছে আর্থিক, সামাজিক, প্রযুক্তিক, বৈজ্ঞানিক ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সাহায্য করতে হবে। 6 নম্বরে রয়েছে বিশ্বের এখনো পর্যন্ত অনেক উন্নয়নশীল দেশ রয়েছে, শুধুমাত্রই কিন্তু এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশ উন্নয়নশীল দেশ নয়, বিশ্বে আরো অনেক উন্নয়নশীল দেশ রয়েছে। সেই সমস্ত দেশগুলোকেও সহযোগিতা করতে হবে। এটা গেল 6 নম্বর উদ্দেশ্য। 7 নম্বর উদ্দেশ্যটা আছে আন্তর্জাতিক মঞ্চে একই রকম স্বার্থ রয়েছে যে সমস্ত রাষ্ট্রগুলি, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। ওই যে আলোচনা হলো উন্নয়নশীল দেশ শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নয়, বিশ্বে অনেক দেশগুলো রয়েছে, তারাও কিন্তু উন্নয়নশীল দেশ, তাদের মধ্যেও সামাজিক বিকাশ হয়নি, তাদেরও বৈজ্ঞানিক গবেষণাগত বিকাশ হয়নি। এরকম স্বার্থ সমন্বিত যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদের পারস্পরিক একটা সহযোগিতা বৃদ্ধি করতে হবে। 8 নম্বরে রয়েছে একই রকম উদ্দেশ্য রয়েছে এমন যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে, থাকতেই পারে, তাদের সঙ্গেও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এইভাবে সার্কের সনদের 1 নম্বর ধারাতে 8টি উদ্দেশ্যের কথা আলোচনা করা রয়েছে। এরপরে সার্কের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। একই রকম ভাবে সার্কের সনদের 2 নম্বর ধারাতে সার্কের 3টি নীতির কথা রয়েছে বা 3টি নীতি নিয়ে আলোচনা করা রয়েছে। সেই নীতিগুলির প্রথম নীতি হচ্ছে সদস্য রাষ্ট্রগুলি অন্য সমস্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, সদস্য রাষ্ট্রগুলো তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। 2 আছে পারস্পরিক শ্রদ্ধার বিনিময়ে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা তৈরি করবে। সেই সহযোগিতাটা তৈরি হবে কাদের মধ্যে? সদস্য রাষ্ট্রগুলির মধ্যে। তাহলে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে দুপাক্ষিক, বহুপাক্ষিক আলোচনা করে নিজেদের সহযোগিতাটাকে আরো বৃদ্ধি করতে হবে। দ্বিপাক্ষিক মানে 2টি রাষ্ট্র তাদের মধ্যে আলোচনা করবে, বহুপাক্ষিক মানে অনেকগুলো রাষ্ট্র একসঙ্গে আলোচনা করবে পারস্পরিক সহযোগিতা করার জন্য। 3 নম্বরে যে নীতিটা রয়েছে সেটা হচ্ছে কি, সদস্য রাষ্ট্রগুলো এমন কোনো আচরণ করবে না বা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না যেটা সদস্য রাষ্ট্রগুলির ক্ষেত্রে ক্ষতি হয়। এরকম কোনো কাজ সদস্য রাষ্ট্রগুলি করবে না। এইভাবে সার্কের যে উদ্দেশ্য এবং নীতি সেগুলো বর্ণনা করা হলো। দেখবে সহজেই আছে, একবার দুবার দেখলেই তোমাদের হয়ে যাবে। ছোট ছোট করে দেওয়া আছে, বইয়ে কিন্তু অনেক বড় বড় করে, বড় বড় আকারে দেওয়া আছে। এর পরের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা হচ্ছে সার্কের গঠন কাঠামো। সার্ক তো আর নিজে চলতে পারে না, তাকে পরিচালনা করার জন্য একটা গঠন কাঠামোর প্রয়োজন রয়েছে। সেই গঠন কাঠামো আলোচনা করা রয়েছে সার্কের সনদের 3 থেকে 8 নম্বর ধারা পর্যন্ত। তাহলে উদ্দেশ্য বা লক্ষ্যগুলো আমরা 1 নম্বর ধারাতে, নীতিগুলো 2 নম্বর ধারাতে এবং
সার্কের গঠন কাঠামো যেগুলো রয়েছে সেই গঠন কাঠামো 3 থেকে 8 নম্বর ধারা পর্যন্ত আলোচনা করা রয়েছে। অনেক বইয়ে সার্কের গঠন কাঠামো যে স্তরগুলো রয়েছে সেটা 5টা বলা আছে, কোনো জায়গাতে বা কোনো বইয়েতে 7টি স্তর বলা রয়েছে। কিন্তু আমরা এখানে সার্কের যে গঠন কাঠামো সেই গঠন কাঠামো 6টি স্তর নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে সার্কের গঠন কাঠামোর প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন। সার্কের সনদের 3 নম্বর ধারাতে সার্কের শীর্ষ সম্মেলন সম্পর্কে বা তার গঠন সম্পর্কে আলোচনা করা রয়েছে। এই সংস্থাটি হলো একটা নীতি নির্ধারণকারী সংস্থা। সার্কের সমস্ত সদস্য রাষ্ট্র যারা রয়েছে তারা প্রতি বছর একবার করে হলেও এই সার্কের শীর্ষ সম্মেলনে যোগ দেন বা যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানে এরা যোগদান করেন। তবে সার্কের শীর্ষ সম্মেলন কোথায় হবে এটা একটা কিন্তু নিয়মের মধ্যে আছে। সার্কে যে সমস্ত সদস্য রাষ্ট্রগুলো আছে তাদের ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর অনুসারে শীর্ষ সম্মেলন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। মানে ধরো আমাদের সার্কের 8টি সদস্য রাষ্ট্র রয়েছে, সেই সদস্য রাষ্ট্রগুলোর প্রথম অক্ষর কি? যেমন ভারত বি, বাংলাদেশ বি, শ্রীলঙ্কা এস, আফগানিস্তান এ, ভুটান বি। তাহলে এই যে বর্ণমালা এই বর্ণমালায় পর্যায়ক্রম অনুসারে পরপর শীর্ষ সম্মেলনগুলো হবে। তবে যে দেশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করবে সেই দেশের রাষ্ট্রপ্রধানই কিন্তু সেই সম্মেলনের সভাপতিত্ব করবে। তাহলে এটাই হচ্ছে সার্কের শীর্ষ সম্মেলন যে প্রথম সাংগঠনিক কাঠামো। তোমাদের যদি ধারাগুলো মনে রাখতে অসুবিধা হয় তাহলে কোনো রকম কোনো অসুবিধা নেই, ধারা ভুল দেওয়ার থেকে না দেওয়াই অনেক বেটার। সেই জন্য ধারাটা দেওয়া আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, পরের যে সাংগঠনিক কাঠামোটি রয়েছে সেটা কি? সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ। সার্কের সনদে 4 নম্বর ধারাতে সার্কের দ্বিতীয় সাংগঠনিক কাঠামো মন্ত্রী পরিষদ নিয়ে আলোচনা করা রয়েছে বা বর্ণনা করা হয়েছে। এই মন্ত্রী পরিষদটা গঠিত হয় প্রতিটা যে সদস্য রাষ্ট্র রয়েছে সেই সমস্ত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদেরকে নিয়ে। এই মন্ত্রী পরিষদের বৈঠক বছরে 2বার অনুষ্ঠিত হয়। তবে যদি কোনো সদস্য রাষ্ট্র মনে করে যে মন্ত্রী পরিষদের বৈঠক আরো একবার করার প্রয়োজন রয়েছে তাহলে জরুরিকালীন বৈঠক আহ্বান করা যেতে পারে। এই পরিষদ সদস্য রাষ্ট্র যেগুলো রয়েছে তাদের পারস্পরিক উন্নতি কিভাবে হবে সেই বিষয়ে পর্যালোচনা করে থাকে। এটা গেল 2 নম্বর সাংগঠনিক কাঠামো। 3 নম্বর সাংগঠনিক কাঠামো স্থায়ী কমিটি। আগের সাংগঠনিক কাঠামোতে আমরা আলোচনা করলাম যে পররাষ্ট্র মন্ত্রীগণ সদস্য হবেন, কিন্তু এখানে স্থায়ী কমিটিতে পররাষ্ট্র সচিবগণ তাদেরকে নিয়ে এই স্থায়ী কমিটিটা গঠিত হয়। সার্কের সনদের 5 নম্বর ধারাতে সার্কের স্থায়ী কমিটি সম্পর্কে আলোচনা করা রয়েছে। এই কমিটির মূল কাজ নীতি বাস্তবায়ন করা, মানে নীতি নির্ধারণ করা হবে, নীতি নির্ধারণ করার পরে সেটাকে কিভাবে বাস্তবে রূপায়িত করা হবে সেটা হচ্ছে স্থায়ী কমিটির কাজ। স্থায়ী কমিটি যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলোকে কিভাবে বাস্তবায়িত করছে সেই বিষয়ে একটা রিপোর্ট মন্ত্রী পরিষদের কাছে প্রেরণ করতে হয়। তাহলে স্থায়ী কমিটি মন্ত্রী পরিষদের কাছে দায়বদ্ধ। ঠিক আছে, তারপরে যে সাংগঠনিক কাঠামোটা রয়েছে সেটা হচ্ছে প্রযুক্তিগত কমিটি। সার্কের সনদের 6 নম্বর ধারাতে সার্কের সাংগঠনিক কাঠামো প্রযুক্তিগত কমিটি নিয়ে আলোচনা করা রয়েছে। মানে সনদের 6 নম্বর ধারাতে প্রযুক্তিগত কমিটি নিয়ে আলোচনা করা রয়েছে। এই কমিটিটা সদস্য রাষ্ট্র যেগুলো রয়েছে তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এই কমিটিটা গঠিত হয়। এই কমিটির একটা সভাপতি দরকার সভার কাজ পরিচালনা করার জন্য। এখানেও একটা বিষয় যে এই সভার কাজ পরিচালনা করার জন্য কিন্তু একই ব্যক্তি সবসময় থাকেন না।
প্রতি 2 বছর অন্তর সদস্য রাষ্ট্রগুলোর যে নাম, তার বর্ণ, প্রথম অক্ষর, সেই নাম অনুসারে এর সভাপতি কে হবেন তা স্থির করা হয়ে থাকে। এই কমিটি তার প্রতিবেদন নির্দিষ্ট সময় অন্তর স্থায়ী কমিটির কাছে প্রেরণ করে। তাহলে স্থায়ী কমিটি তার কার্যক্রম মন্ত্রিপরিষদের কাছে, প্রযুক্তিগত কমিটি তার যে কার্য বিবরণী সেটা স্থায়ী কমিটির কাছে প্রেরণ করে। এইভাবে সাংগঠনিক কাঠামোটা তৈরি করা হয়েছে সার্কের ক্ষেত্রে। পরে সাংগঠনিক কাঠামোটা হচ্ছে অ্যাকশন কমিটি। সার্কের সনদের 7 নম্বর ধারাতে সার্কের যে সাংগঠনিক কাঠামো তার পরবর্তী স্তর অ্যাকশন কমিটি সম্পর্কে আলোচনা করা রয়েছে। এই অ্যাকশন কমিটি তৈরি করতে পারে স্থায়ী কমিটি। যদি কোনো সময় স্থায়ী কমিটি মনে করে যে অ্যাকশন কমিটি তৈরি করার প্রয়োজন রয়েছে, তাহলে স্থায়ী কমিটি অ্যাকশন কমিটি তৈরি করতে পারে। মানে কোনো একটা বিষয়ে আলোচনা করতে হবে বা কোনো একটা বিষয়ে প্রজেক্ট তৈরি করতে হবে, প্রকল্প তৈরি করতে হবে, বা প্রকল্পটা তৈরি করার জন্য একটা কমিটি তৈরি করতে হবে। সেই কমিটিটাই হচ্ছে অ্যাকশন কমিটি। আর প্রকল্পটা তো একটা নয়, অনেকগুলো প্রকল্প হতেই পারে। দেখা যাচ্ছে 2টি রাষ্ট্রকে নিয়ে একটা প্রকল্প তৈরি হয়েছে, বা 2, 3টা, 4টা রাষ্ট্রকে নিয়ে একটা প্রকল্প তৈরি করা হয়েছে। সেই প্রকল্প যে তৈরি হয়েছে সেই প্রকল্পগুলোর জন্য একটা অ্যাকশন কমিটি থাকে। সেই অ্যাকশন কমিটিগুলো তৈরি করে কে স্থায়ী কমিটি। তাহলে অ্যাকশন কমিটি কিন্তু সাংগঠনিক কাঠামোর একটা অংশ। যখন প্রকল্প তৈরি হয় তখনই অ্যাকশন কমিটিগুলো জেগে ওঠে। 6 নম্বর যে সাংগঠনিক কাঠামোটা রয়েছে সেটা হচ্ছে কি সচিবালয়। সভার কাজ পরিচালনা করার জন্য একটা দপ্তরের প্রয়োজন রয়েছে। সেই দপ্তরটার নাম সচিবালয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এই সচিবালয় সম্পর্কে সনদের 8 নম্বর ধারাতে আলোচনা করা রয়েছে। সচিবালয়ের কাজকর্ম পরিচালনা করার জন্য একজন মহাসচিব ও সদস্য রাষ্ট্রগুলি থেকে 7 জন প্রতিনিধি নিয়ে এই সচিবালয় গঠিত হয়। সচিবালয়ের মূল কাজটা হচ্ছে দৈনন্দিন যে সার্কের কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে পরিচালনা করা এই সচিবালয়ের কাজ। ডিপার্টমেন্টে কি কাজ হয়, দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো হয়ে থাকে। সেরকম সার্কের যে সচিবালয় সেই সচিবালয়েও কিন্তু সার্কের দৈনন্দিন কাজগুলো হয়ে থাকে। এছাড়াও মানে সার্কের যে সাংগঠনিক কাঠামোর যে কমিটিগুলো নিয়ে আলোচনা করা হলো, এগুলো ছাড়াও আরো 2টি গঠন কাঠামোর অন্তর্ভুক্ত বিষয় রয়েছে। সেগুলো হচ্ছে প্রোগ্রামিং কমিটি ও ওয়ার্কিং গ্রুপ। এই দুটো সম্পর্কে আমরা আলোচনা করলাম না। যদি কোনো সময় পরীক্ষাতে সার্কের সাংগঠনিক কাঠামো সম্পর্কে আলোচনা করো পড়ে, তাহলে ওই 6টি লিখলেই হবে। তবে এরকম জটিল প্রশ্ন হবে না, অবশ্যই সহজ সহজ প্রশ্ন হবে যেটা তোমরা অবশ্যই লিখতে পারবে। কারণ তোমরা সেমিস্টারের প্রথম ব্যাচ, তোমাদের জন্য অবশ্যই সহজ সহজ প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে সার্কের সম্পর্কে কিছুটা অংশ আলোচনা হলো, কিছুটা অংশ পরের দিনের জন্য রইল, সেখানে আলোচনা করা হবে। একসঙ্গে সার্কের বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে দেখবে, পড়বে। যারা এখনো চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।